আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম স্যার। জি স্যার। আপনাদের দেখেন অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া আছে, সবাই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করুন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে টেকনিক্যাল এসইও। আমরা গতকাল ক্লাসে টেকনিক্যাল এসইও বেশ কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করেছিলাম, আজকে আমরা ওগুলো নিয়ে আবার ডিটেলসে আলোচনা করব। আমরা যদি একটু ক্লাসে আজকে কি কি নিয়ে আলোচনা করবো, ক্রলিং এবং ইন্ডেক্সিং। আমরা কি ক্রলিং এবং ইন্ডেক্সিং সম্পর্কে আইডিয়া আছে? করছিলাম স্যার, ভুলে গেছি। হালকা আছে স্যার। একটু বলেন শুনি। স্যার ক্রলিং হইলো গুগলের বটকে আর কি ওয়েবসাইটের ইয়েগুলো দেওয়ার কি ভালো করে ক্লিয়ার জানি না আর কি। আর ইন্ডেক্সিং হইলো গুগল ওয়েবসাইটের ইয়ে দেওয়া আর কি, লিঙ্ক দিয়ে ইন্ডেক্স করা। আচ্ছা, আজকে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেগুলো যদি একটু দেখি। টেকনিক্যাল এসইও কে আরেকটা বলা হয় টিএসও, টি এসইও। ঠিক আছে। আমরা যদি ক্লাসে যে কি কি নিয়ে আলোচনা করি, আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম হোয়াট ইজ টিএসইও। এটা আমরা সব বলতে পারি। যে ওয়েবসাইটের কি টেকনিক্যাল কাজকর্ম সমাধান করা বা সলভ করার কি আপনাদের টেকনিক্যাল এসইও বলা হয়। তারপর আমরা আরেকটু আলোচনা করেছিলাম হোয়াই টিএসইও ইম্পর্টেন্ট। তারপর আমরা বলেছিলাম এই টেকনিক্যাল ইস্যুটা আমাদের এসইও এর ক্ষেত্রে কোথায় কোথায় কাজে লাগে, যেমন যে অন পেজে কাজে লাগে, অফ পেজে কাজে লাগে, আর আলাদা যে টেকনিক্যাল সাইটটা আছে সেই জায়গায় কাজে লাগে। এই জায়গায় তো আমাদের সবাই ক্লিয়ার, তাই না? এগুলো আমরা গতকাল ক্লাস করেছিলাম না? তারপর আমাদের টেকনিক্যাল ইস্যু এর ক্ষেত্রে আরেকটা জিনিস লাগে, ওয়েবসাইট আর্কিটেকচার। ওয়েবসাইট আর্কিটেকচার, অথবা এটাকে আরেকটা নাম বলে সাইলো স্ট্রাকচার। সাইলো স্ট্রাকচার চিনি? সাইলো স্ট্রাকচার, এই সাইলো স্ট্রাকচারের না স্যার, ক্ষেত্রে এটা কি? আমরা যদি একটু খেয়াল করি, আমরা ধরেন আমরা একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, এগুলো বুঝলে যে আমাদের অনেক কিছু সহজ হয়ে যাবে। আমি যদি আসি সাইলো স্ট্রাকচার কি, বলো। বলছে যে ওয়েবসাইট আর্কিটেকচার কি, ওয়েবসাইট আর্কিটেকচার আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ স্ট্রাকচার বা কাঠামো, যেটা কি কোন পেজে কোথায় কিভাবে থাকবে একে অপরের সাথে লিঙ্ক, সেটা যেমন আমরা সহজভাবে লিখি না যে হোম পেজ, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, কন্টেন্ট। ঠিক এইভাবে আমরা যদি
একটা ইয়েতে আসি, ওয়েবসাইটে আসি, দেখি এই ওয়েবসাইট আছে কিনা। ধরুন আমরা একটা কন্টেন্টে ক্লিক করি, এই যে চলে আসছে। এই যে আমাদের এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এই যে হোমের পরে কোন ক্যাটাগরি, ক্যাটস, ক্যাটস থেকে কোন ক্যাটাগরিতে আসছে, ক্যাটস এন্ড হেলথ, হেলথ থেকে কোথায় আসছে, ক্যাট ওয়েট কাভার, ওইখান থেকে কন্টেন্টের নাম। বুঝতে পেরেছি? তাহলে দেখেন এখানে যদি আমরা এইখানে ক্লিক করি, এই ওয়েবসাইটে এই পেজটাতে চলে আসবে না? আবার যদি ক্যাটসে চলে আসে তাহলে দেখেন ক্যাটসে চলে আসবে। এটাকে বলা হয় ওয়েবসাইটের সাইলো স্ট্রাকচার বা ওয়েবসাইট স্ট্রাকচার। আর সাইলো স্ট্রাকচার বলতে কি বোঝায়? ওয়েবসাইট ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি পদ্ধতিতে একই তো ধরনের টপিক গুলো একটি নির্দিষ্ট ক্যাটাগরি থাকে। যেমন আপনার হচ্ছে যে ধরেন এই যে ওয়ান কাইন্ড এরকম সাইলো স্ট্রাকচার ওয়ান, যেমন আপনার এসইও, এসইও এর ভিতরে কি কিওয়ার্ড রিসার্চ, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এগুলো সবকিছু হচ্ছে কি আপনার এসইও এর মধ্যে থাকলো, তাইলে এটাকে বলা হয় কি সাইলো স্ট্রাকচার। ক্লিয়ার? মানে এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কেন হচ্ছে যে আপনার ট্রাফিকটা খুব সহজে আপনাকে কি করতে পারবে, এগুলা বের করে নিয়ে আসতে পারবে, কোন লাইনে কোথায় আছে, কোন পেজে কি আছে, এগুলো সহজে কি করতে পারবে, সেগুলো বের করতে হবে। এর জন্য হচ্ছে কি এটাকে বলা হয় সাইলো স্ট্রাকচার। আর ওয়েবসাইট স্ট্রাকচার কি? ওয়েবসাইট স্ট্রাকচার যে আপনার ওয়েবসাইট কেমন থাকবে সেটাকে কি করে, তাহলে হচ্ছে কি এইটা হচ্ছে আমাদের সাইলো স্ট্রাকচার বা ওয়েবসাইট স্ট্রাকচার। এর মধ্যে আরো কি কি জিনিস জানতে হবে? এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনার কি আমার কথা বুঝেন বা বুঝতে সমস্যা হয়? বোঝা যায় স্যার। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে কি ক্রলিং, আর হচ্ছে কি ইন্ডেক্সিং। এখন ক্রলিং আর ইন্ডেক্সিংটা কি? ক্রলিং হচ্ছে যে আপনার এটা এটা আবার তিনটা জিনিসের সাথে সম্পর্কিত। এটাকে আমরা অনেক সময় এরকম বলি, এটার সাথে আরেকটা জিনিস যদি বলি র্যাঙ্কিং, এটাকে আমরা এইভাবে বলি সি আই আর। সিআইআর মানে কি? সি তো হচ্ছে ক্রলিং, আই তো হচ্ছে ইন্ডেক্সিং, আর আর তো হচ্ছে কি র্যাঙ্কিং। কারণ একটা ওয়েবসাইট কি কি প্রথমে ক্রলিং করতে হয়, তারপর হচ্ছে ইন্ডেক্সিং হয়, তারপর হচ্ছে কি সেটা র্যাঙ্কে আসে। এখন এটা বোঝার জন্য আপনার আবার কি করতে হবে, আপনাকে বুঝতে হবে একটা ওয়েবসাইট, আপনারা কি জানেন একটা ওয়েবসাইট ইন্ডেক্সিং হয়েছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? স্যার স্যার গুগলে গুগলে সার্চ সার্চ, দেওয়ার মাধ্যমে। আচ্ছা, দিয়ে সার্চ দিলে যেমন পাওয়া যাবে। আমাদের যদি কথা কথা এই ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়েছে কিনা এটা দেখার জন্য প্রথমে আমরা কি লিখবো, গুগলে এসে সাইট লিখবো, সাইট দিয়ে একটা কুলন দিয়ে ইউআরএলটাকে পেস্ট করব। এই যে দেখেন, তাহলে এই ওয়েবসাইটে কি কি পেজ র্যাঙ্ক আসছে দেখেন, ওই পেজে সকল জিনিসপত্র চলে আসছে, সকল পেজ চলে আসছে না? আর এমনি যদি প্যাট ফুড বা ওইটা লিখলেন তাহলে দেখেন শুধু অন্যান্য ওগুলো চলে আসতো। কিন্তু এই সাইট লিখে সার্চ দিলে হচ্ছে কি ওই ওয়েবসাইটের যাবতীয় পেজ, যে যে পেজগুলো ইন্ডেক্স হয়েছে সেগুলো চলে আসবে। এখন এর জন্য আমাদের এটার সাথে হচ্ছে যে এই পেজগুলো সবগুলো অ্যাড করার জন্য এটাকে আবার সাইট ম্যাপ করতে হয়। গতকাল আমরা সাইট ম্যাপ চেক করছিলাম, মনে আছে? যেমন আমরা এইরকম ছিল সাইট ম্যাপ বের করার জন্য সাইট ম্যাপ ডট এক্সএমএল, তাহলে এখানে ক্লিক করলে আসলো না কেন?
আচ্ছা, আমরা তাহলে আরেকটা ওয়েবসাইটকে দেখি। sitemap.xml, এই যে দেখেন চলে আসছে। এই যে কোন কোন ক্যাটাগরি হয়েছে সব কি এখান থেকে এটা যদি এগুলো এগুলো হচ্ছে কোডিং এর ওয়েবসাইট। এই যে দেখেন ওয়েবসাইটে এটা হচ্ছে কি ইদে তৈরি করছে কোড দিয়ে। আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বা অন্য এরকম দিয়ে কিছু করলে এগুলো বের করতে আরো সহজ হয়ে যেত। আচ্ছা যাক, এখান থেকে দেখেন আমাদের এই জিনিসগুলো হচ্ছে কি সাইট ম্যাপ দিয়ে বের হয়েছে। তো আমরা এখানে কি করতে পারি? এখন আমাদের প্রথম কথা হচ্ছে বুঝতে হবে ক্রলিং কি, ইন্ডেক্সিং কি এবং হচ্ছে র্যাঙ্কিং কি। ক্রলিং হচ্ছে কি আপনার হচ্ছে যে গুগলে একটা বট থাকে, ওই বটটা যখন আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে ক্রলার করার সুযোগ দেবেন, সে তখন ডিসকভার করবে অথবা দেখবে আপনার ওয়েবসাইটে কি কি নতুন নতুন পেজ আছে, অথবা আপনার ওয়েবসাইটে নতুন নতুন কি কি আছে, ইনফো আছে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এইভাবে বলতে চাই যে ক্রলার কি, ক্রলিং মানে কি? ক্রলিং মানে হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ডিসকভার করবে, DISCOVER, ডিসকভার করবে কি নিউ পেজ অর নিউ ইনফো। আর ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং যদি বলি, ইন্ডেক্সিংটা হচ্ছে যে ক্রলার যে কোনো পেজে নিয়ে, সরি, ক্রলারটা হচ্ছে কি যে কোনো পেজে গিয়ে ভিজিট করবে। যেমন হচ্ছে যে প্রত্যেকটা আপনার কি ইনফরমেশন তার হচ্ছে ডাটাবেজে তার ইন্টেন্ট অনুযায়ী কি করবে নিয়ে নেবে। কিভাবে চেক করবে? ধরেন এই ওয়েবসাইটে যদি আসি, এই ওয়েবসাইটে যদি কিভাবে ক্রলিং করবে, এই যে আমরা যদি ইন্সপেক্টে যাই, এই যে এখানে দেখবেন আমাদের ভিউ পেজ সোর্স, এই ভিউ পেজ সোর্স থেকে সে কি করবে ক্রলিং করবে কোন কোন জায়গায় কি আছে। যেমন এই যে দেখেন গ্রিক ফ্রন্ট পেজ, কোথায় কি লেখা আছে, ফ্রন্ট ফ্যামিলি, স্টাইল, ওয়েট, এগুলো প্রত্যেকটা লেখা কি করবে সে ক্রলিং করবে। বুঝতে পেরেছি? তো এটা ক্রলিং করলেই বুঝতে হবে, মানে ও কিন্তু আসে এইভাবে এই যেরকম করে ওয়েবসাইট দেখবে না, ও দেখবে কি এই যে ভিউ সোর্স থেকে দেখবে যে কোথায় কি আছে। দেখেন এখানে এই ওয়েবসাইটে প্রায় 1368টা লাইন আছে। এই লাইনগুলো কি করবে সে চেক করে করে দেখবে কোথায় কি আছে, করার পরে এই ওয়েবসাইটে কি কি ইনফরমেশন, কোন ইনটেন্টে তৈরি করা, কোন কি কি আছে সবকিছু কি করবে গুগলের যে বা সার্চ ইঞ্জিনের যে একটা ডাটাবেজ আছে, সে সার্চ ইঞ্জিনে কি করবে, সার্চ ইঞ্জিন ইনটেন্ট অনুযায়ী সাজা দেবে। ধরেন এটার ইনটেন্ট প্যাড ফুড, তাহলে প্যাড ফুড ইনটেন্টে সাজাবে। ধরেন এটা যদি ধরেন কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট হতো, তাহলে ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট অনুযায়ী সাজাবে। বুঝতে পেরেছি কথাটা আমার? এটা ছিল ক্রলার। আর রোবট রোবট মেক কি করবে? রোবট হচ্ছে মেক শিওর করবে পেজের কোয়ালিটি ঠিক আছে কিনা বা ইন্ডেক্সের জন্য পারফেক্ট কিনা। এখন তাহলে প্রশ্ন আসে হোয়াট ইজ ইন্ডেক্সিং। তাহলে ইন্ডেক্সিং যদি আমরা যদি চেক করি যে ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং কি? ইন্ডেক্সিং হচ্ছে যে এই যে স্ক্রলিং করলো, স্ক্রলিং করার পরে সার্চ ইঞ্জিনকে যখন হচ্ছে কি সেই পেজের কন্টেন্ট ডাটাবেজে সংরক্ষণ করবে এবং হচ্ছে কি সার্চের রেজাল্টের জন্য প্রস্তুত করবে, এটা হচ্ছে ইন্ডেক্সিং। যেমন কথার কথা, আপনার একটা বই আছে মনে করেন, ধরেন মনে করেন যে এটা আপনার একটা বই, বিশাল বড় পেজের একটা বই, মনে করেন যে এটা একটা বই, এরকম তো বই থাকে, তাই না? তো বই, এই বইয়ের মধ্যে ধরেন হচ্ছে 200 পেজ আছে। এই 200 পেজে কোথায় কি আছে ইনফরমেশন আছে, সেটাই কি করে আপনার সূচিপত্র দেওয়া থাকে না? এই সূচিপত্র এক, একে ধরেন অমুক এটা এত নাম্বার পেজ, আবার দুই অমুক এটা হচ্ছে এত নাম্বার পেজ, এই যাবতীয় কিছু সূচিপত্র থাকে। তেমনি এই যে এখান থেকে স্ক্রলার কি করলো, ক্রলিং করার জন্য এই জায়গায় আসলো, রোবট বট আসলো, এই পুরা বইয়ের মধ্যে কি আছে না আছে কোথায় কি আছে সেটা সে কি করলো চেক করলো, চেক করে ইন্ডেক্সিং এর যে ডাটা বেস সেই ডাটা বেস সাজাইলো। আর ইন্ডেক্সিং কি করলো, এটা যে কোয়ালিটির বই সেই কোয়ালিটির হচ্ছে কি একটা যে তাদের লিস্ট আছে, সেই লিস্টটা হচ্ছে কি
লিপিবদ্ধ করে দিল। এখন এইখানে যদি আমরা একটা, তাহলে এটা থেকে আমরা কি বুঝলাম, যদি কোনো কারণে নো ক্রলিং হয় তাহলে কি হবে না, তাহলে নো ইন্ডেক্সিং, ইন্ডেক্সিং। আর যদি নো ইন্ডেক্সিং হয় তাহলে কি, নো সার্চ রেজাল্ট। ক্লিয়ার, বুঝতে পেরেছি এই স্ক্রলিং এবং ইন্ডেক্সিং কি? আশা করি সবাই বুঝতে পেরেছি। ক্রলিং এর ব্যাপারটা আরেকবার বলিনি, ইন্ডেক্সিংটা বুঝছি। ক্রলিংটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যখন আপনি হচ্ছে ক্রলিং এর জন্য হচ্ছে রেডি করবেন, তখন কি করবে, আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে একটা গুগল বট আসবে বা অনেকে স্পাইডার বলে, সে এসে চেক করবে এই ওয়েবসাইটের ভিতরে কোথায় কোথায় নতুন নতুন পেজ আছে, নতুন নতুন ইনফরমেশন আছে। তাহলে আমি একটা ওয়েবসাইট লগ ইন করি, তারপর আরো বিভিন্ন জিনিসপত্র আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে লগ ইন করলাম, লগ ইন করার জন্য আমাদের হচ্ছে যে প্রথম যে ওয়েবসাইটের আবার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই ক্রলিং করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, আপনার ওয়েবসাইটে এটা ক্রলিং এ করার সুযোগ করে দিতে হবে, যেটা আমরা ওই যে ওয়েবসাইট ক্রিয়েট করার সময় আমরা ওই যে সার্চ ইঞ্জিন, কি যেন বলে ওটাকে, ওই ভুলে গেলাম, ওই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ই করে রাখছিলাম না, অফ করে রাখছিলাম না, সেটাকে কি করতে হবে, অন করে দিতে হবে। এই যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং সাইট, এটাকে যখন তুলে সেভ করে দেয় তাহলে কি করবে, এখন এই গুগলে হচ্ছে কি ট্রলার আসতে পারবে। তো এটার জন্য আমাদের আবার কি, যখন গুগল সার্চ কনসোলে কাজ করব তখন এগুলো আমরা দেখবো আরো বিস্তারিত। ঠিক আছে, আমরা যদি এই যে এই শীটটা একটু দেখি, এখানে কি কি বলছে, যে ক্লাস সামারি, যে ইন্ডেক্সিং এর যে বিষয়গুলো, প্রথমে ক্রলিং কি, ক্রলিং হচ্ছে, ক্রলিং ইজ দ্য প্রসেস ওয়্যার সার্চ ইঞ্জিন লাইক গুগল অটোমেটিক বট টু ডিসকভার নিউ কন্টেন্ট। এক্সাম্পল, এ নিউ হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস লোকাল বেকারি মাস্ট বি ক্রল বাই গুগল ফর ইট পেজ টু ফাউন্ড অ্যান্ড র্যাঙ্ক। ইন্ডেক্সিং কি, আফটার ক্রলিং দ্য search engine process the store content in their index, allowing it to appear in search result. Example, after Google crawls our bakery site, it add to page to index, make them হচ্ছে কি searchable. তারপর হচ্ছে কি স্টেপ বাই স্টেপ স্ক্রলিং এর জন্য হচ্ছে, ক্রলিং এর জন্য হচ্ছে এবং ইন্ডেক্সিং এর জন্য ওয়েবসাইটে কিভাবে সেট আপ করতে হয়। তো এটা হচ্ছে প্রথম হচ্ছে কি আপনার ইনিশিয়াল সেট আপ কি করতে, ওয়ার্ডপ্রেসে যেমন ইনস্টল এসইও প্লাগইন। আপনার যে কোনো একটা ওয়েবসাইটে কি করতে পারেন, এসইও বা ইউএসটি যে কোনো একটা প্লাগইন আপনি কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এটার মাধ্যমে কি হবে, আপনার সাইট ম্যাপ বা মেটা ট্যাক্স এগুলো ইউজ করতে হবে। তাহলে প্লাগইন কিভাবে আমরা ইউজ করব, আমরা এগুলা যদিও আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্লাসে দেখাইছি। যেমন হচ্ছে কি যে প্লাগইনে আসবো, এখানে অ্যাড আসবো, প্লাগইন। আসার পরে যে অ্যাড প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন থেকে আমি কি করব, ধরুন ইওসটাকে আমি অ্যাড করলাম, তাহলে কি এখানে এসে ইওস লিখে সার্চ দিব, এই যে আসলো। এটাকে কি করব আমরা, এই যে এখানে ইনস্টল করব, তারপরে অ্যাক্টিভ করব। আপাতত এখানে অলরেডি একটা আমার অ্যাক্টিভ করা আছে, তো এর জন্য হচ্ছে যে এটা মানে আপডেট চাইছে, অলরেডি আপডেটেড হয়ে আছে। ঠিক আছে, তো তারপরে কি বলছে, তারপর বলছে যে চেক সাইট ভিজিবিলিটি, এনশিওর করতে হবে ওয়ার্ডপ্রেস ইজ নট ব্লকিং সার্চ ইঞ্জিন বাই নেভিগেটিং সেটিং। এটা কিভাবে করব, এটা করার জন্য আমরা কি করব, এই যে ওয়েবসাইট আসবো, সেটিংসে যাব, সেটিংস থেকে কোথায় যাব, এই যে রিডিং এ যাব। এই রিডিং আসার পরে এই যে এরকম এই যে একটা টিক চিহ্ন দেওয়া থাকে, এটা তুলে দিয়ে সেভ করে দিতে হবে, এটাকে বলে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তারপরে কি করতে হবে, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সাবমিটেড ইউর সাইট ম্যাপ। আপনার একটা সাইট ম্যাপ ইন্ডেক্সিং তৈরি করতে হবে। এর জন্য কি করতে হবে, আপনার যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর সাথে কি করতে, সাইট ম্যাপ ইন্ডেক্সিং ডট এক্সএমএল লিখে সার্চ দিতে হবে। তাহলে কিভাবে আমরা এই যেটি যদি করি, যদিও এটার জন্য আমাদের লাগবে, গুগল সার্চ কনসোল লাগবে, আমি ওটা পরবর্তী দেখাই দেবেন, আজকে আপাতত এতটুকু দেখাই দিই। তাহলে আমি আমার ইউআরএলটা নিয়ে আসলাম,
আমার ইউআরএলটা নিয়ে আসার পরে স্ল্যাশ দেওয়ার পরে এই যে এই লেখাটুকু লিখতে হবে। কোন লেখাটুকু? এই যে সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স এক্সএমএল আমরা নিয়ে আসলাম। এটা এখানে লিখে সার্চ দিয়ে এন্টার দিয়ে দিব। এই যে দেখেন এখানে 10টা ফাইল কি হইলো, কন্টেন্ট চলে আসতো। কবে আসছে? এই যে 26/4/2022, 26/4/2022, 26/4/9, 26/4/9, সরি, এই যে 22, 26, 26, 26। এখন বলবেন স্যার এই যে 22 শত আছে, এই 22 গুলো কোত্থেকে আসলো? এগুলো হচ্ছে প্যান্থিয়নের যে আগের সাইট আছে ওইখান থেকে চলে আসছে। আর আমাদের ওয়েবসাইটে কি নতুন আসছে, এই যে 22টা নাম 9 তারিখে আসার কারণ হচ্ছে কি, এই যে 9 তারিখে আমরা কি করছিলাম, আমাদের এই ওয়েবসাইটটা ক্রিয়েট করছিলাম, মনে আছে তখনকার জি ক্লাসে। স্যার। এখন এটার মধ্যে কি কি আছে, পোস্টে যদি দেখি পোস্টের মধ্যে কি কি পেজ হইলো, পোস্টের মধ্যে আবার 3টা, এই যে উইন্ডো ক্লিনিং গাইড, উইন্ডো ক্লিনিং গাইড, তারপর হচ্ছে কি হেলথ অ্যান্ড ফিটনেস। এখানে মধ্যে কয়টা ছবি আছে, কবে কি মডিফাই হয়েছে, সব এখান থেকে দেখা যাচ্ছে। এখন এটা তো আমি অ্যাড করলাম, তারপরে স্টেপ কি, ইওস্টেসিও আমরা কি করতে পারি, জেনারেল ফিচার এবং এক্সএমএল সাইট ম্যাপ, এটা আমরা এখান থেকেও তৈরি করতে পারি। আবার হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ভিতরে কাজ করতে পারি কিভাবে, আমরা যদি ইওস্টে চলে আসি, ইওস্টে থেকে কোথায় যেতে বলছে, জেনারেল ফিচার, ইওস্টে যদি আসি, জেনারেল কোথায়, এই যে জেনারেলে যাব, এইখানে তো আছে এক্সএমএল সাইট ম্যাপ, তার দেখি এটা আপডেট করতে বলতেছে। লোডিং এ তো নিচ্ছে না। এই যে দেখেন আমরা ইউএস থেকে কি করলাম, যে সেটিংস এ চলে আসলাম, সেটিংস থেকে চলে আসার পরে দেখেন এই যে সাইট ফিচার নামে যে অপশনটা আছে, এটা যদি দেখেন এখানে কি কি আছে, ইউএসটিআই, টিএক্সটি, স্কিমা, এসইও অ্যানালাইজড, রিডেবিলিটি অ্যানালাইজড, এরকম বিভিন্ন লেখা আছে, ইনসাইটস আছে। আর একটু যদি নিচের দিকে আসে আমরা যে সাইট স্ট্রাকচার, কাউন্টার, এসি, নিচে আসি টেকনিক্যাল এসইও। এই যে টেকনিক্যাল এসইও আমাদের কি, ওই যে গতকাল আমরা স্কিমার কথা বলছিলাম না, দেখেন এটা অন করা আছে, এটা যদি অফ করা থাকে তাহলে স্কিমার কাজ হবে না। এই যে আরেকটা দেখেন এক্সএমএল সাইট ম্যাপ, এটা অন করা আছে, এগুলো অন করা থাকলে অটোমেটিক কি হয়ে যায়, তখন সাইট ম্যাপ হয়ে যায়। এখন আমরা যদি আমার ওয়েবসাইটটাকে যদি দেখি সাইট ম্যাপ হয়েছে কিনা, এই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল, দেখছেন এই যে বলছে জেনারেলি জেনারেটেড বাই ইউএসটিসিও ডি সাইট ম্যাপ এস এম বাই, মানে ইউএসটির মাধ্যমে হয়েছে। আমার ওয়েবসাইটে যদি র্যাঙ্ক ম্যাপ দিয়ে ক্রিয়েট করা থাকতো, তাহলে আবার তখন কি করতো, এই র্যাঙ্ক ম্যাপ শো করতো, ঠিক আছে। তাহলে আমার এটা হয়েছে না। আবার যদি আমি এখান থেকে ভিউ দা এক্সএমএল সাইট ম্যাপ ক্লিক করি, দেখেন এইগুলাই চলে আসবে। তাহলে আমরা এখান থেকেও কি করতে পারলাম, বুঝতে পারলাম। আর এখান থেকে আবার কি করা যায়, ইন্ডেক্স করা যায়, তবে সেটা হচ্ছে কি প্রিমিয়াম অপশন, বুঝতে পেরেছি। ইন্ডেক্সের অপশন আরো আছে, আমরা এগুলো আরো সামনে শিখবো। তারপরে বলছে কি, এটা আমরা দ্বিতীয় স্টেপ আমাদের ফিল আপ করা হয়েছে। তারপর হচ্ছে তৃতীয় স্টেপ কি, সাবমিট দ্য সাইট ম্যাপ জাস্ট গুগল সার্চ কনসোল। এই গুগল সার্চ কনসোলেরটা আমরা একটু পরে দেখবো না, আমরা সার্চ কনসোলের ক্লাস আছে, ঠিক আছে। তারপরে একটু জাস্ট একটু দেখাই, একটু দেখানোর জন্য যদি বলি, ধর আমি একটু সার্চ কনসোলটা লগ ইন দিই। আচ্ছা এই সাবমিটের অংশটা আমরা পরে একটা ক্লাসে দেখাই দেবো নি। তারপরে কি করতে হবে, থার্ড স্টেপ হচ্ছে চেকিং ফর ক্রলেবিলিটি।
আপনার কি করতে হবে, অ্যানালাইসিস রোবট ডট টিএক্সটি, এটা আপনার কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে কিভাবে দ্য ফাইল কন্ট্রোল হুইচ পেজ সার্চ ইঞ্জিন ক্যান ক্রল, এনশোর ইট অ্যালাউ ইসেনশিয়াল পেজ অ্যান্ড ব্লক দেম ফাইল। এটা তাহলে কিভাবে চেক করব, প্রথমে যে এর জন্য বিভিন্ন যে সিম্পল রোবট টেক্সট, প্লেন টেক্সট, এই কোডটা আমরা কি করব, কপি পেস্ট করব। তাহলে আমরা এটা কিভাবে করব, আমরা যদি একটু দেখি, তাহলে আমরা যদি এইখান থেকে বের করতে চাই, এটা আসলে রোবট যদি আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করেন, তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে আবার একটা সহজ উপাদান আছে, র্যাঙ্ক ম্যাথে গিয়ে সরাসরি হচ্ছে গিয়ে জেনারেল সেটিংসে গিয়ে ইডিট রোবট ডট টিএক্সটি তেও বের করা যায়। আবার আপনি যদি ইওস দিয়ে করেন, তাহলে কি করবেন, ইওসটা আসার পরে ইওসটা ক্লিক করার পরে এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে অনেক সময় দেখবেন এখানে ক্রিয়েট করা থাকে, থিম ফাইল এডিটর থাকে, আবার অনেক সময় থাকে না। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা ফাইল বানিয়ে নিতে হবে। কিভাবে নিব, এই যে এখানে আসার পরে আমরা এখানে একটু নিচের দিকে যাব, এই যে টুলসে ক্লিক করব, টুলসটা লোডিং হোক, লোডিং আসবে, একটু নিচে আসার পরে এখানে ফাইল এডিটরে যাব। এই ফাইল এডিটরে যাওয়ার পরে এখানে নিচে দেখেন এই যে ক্রিয়েট, ইউ ডো নট হ্যাভ রোবট ডট টিএক্সটি ফাইল, ক্রিয়েট ওয়ান হেয়ার। তাহলে আমরা যদি এটা আবার চেক করতে চাই, তাহলে আগে চেক করে নিয়ে আসি, দেখি এটা রোবট ডট টিএক্সটি ফাইল সেট আপ করা আছে কিনা। তাহলে এই লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে হচ্ছে কি এখানে আসার পরে একটা স্ল্যাশ দিয়ে রোবট, বিওটি রোবট ডট টি এক্স টি লিখে সার্চ দেবো। দেন কি ব্যাপার আসলো না কেন, কি ব্যাপার, আবার একটু দেখি, রো বিওটিএস রোবট ডট টিএক্সটি, এই যে হ্যাঁ, চলে আসছে না এখন। এই যে দেখেন এই লেখাগুলো আমাদের কি কোনোগুলাই ঠিক মতো সেট আপ করে না, এর জন্য আমরা কি করব, এই যে এখানে আসবো, আসার পরে ক্রিয়েট রোবট ডট টিএক্সটি ফাইলে যাব। তাহলে এখানে ক্রিয়েট করার সময় আমরা কি করব, এখন এরে বাপরে বাপ, এরকম লেখা স্লোগান, এই যে চলে আসছে। ক্রিয়েট দেওয়ার পরে এখানে অনেকগুলা লেখা আসবে, এইখান থেকে আপনি এখন কি করবেন, কোনটা অ্যালাউ দিবেন কোনটা ডিসঅ্যালাউ দিবেন সেটা এইভাবে লিখবেন, এই যে ডিসঅ্যালাউ, অ্যালাউ, এগুলো আগের থেকে স্টার্ট ইউর ইউজ টু ব্লক, এখান থেকে আপনার শুরু, ইউজার এজেন্ট এরকম লেখা থাকবে। এখন আমরা কিভাবে লিখতে পারি, আমরা এটা লেখার জন্য হচ্ছে যে এরকম ভাবে লিখতে পারি যে একটা চ্যাট জিপিতে একটা কোড লিখতে পারি এরকম ভাবে, যে রো রোবট ডট টিএক্সটি এর ফাইল লিখে দাও, এই যেরকম অ্যালাউ কোন পেজটাকে অ্যালাউ করবে, কোন পেজটা অ্যালাউ করবে না। এই যে ওয়ার্ডপ্রেসের জন্য এটা, এই যে ডিজ অ্যালাউ কি থাকবে, অ্যাডমিন অ্যালাউ থাকবে, অ্যাডমিন ইন্ডেক্সিং, আবার ডিজ অ্যালাউ থাকবে, এরকম হচ্ছে কি এই কপিটা নিয়ে আমরা কি করতে পারি, আমরা এটাকে নিয়ে এই যে আমাদের যে বক্সের যে জায়গা আছে এখানে কি করে দিতে পারি, পেস্ট করে দিতে পারি। বুঝতে পেরেছি। তাহলে আমাদের কোনটা হচ্ছে কি ডিজ অ্যালাউ হবে, কোনটা অ্যালাউ হবে দিয়ে আমরা কি করবো, চেঞ্জ দিস রোবট ডট টিএক্সটি। তাহলে আমাদের হচ্ছে কি এখানে যে টিএক্সটি ফাইল আমরা কি করতে পারলাম, এই যে দেখেন আমাদের এখানে ছিল, এটা চেক করলাম, তারপর সাব ম্যাপে গিয়ে কি করলাম, এটাকে অ্যাড করলাম, তারপর চেকিং ফর ক্রলিং, আমরা হচ্ছে অ্যানালাইজ রোবট টেক্সট ফাইল এড করলাম, কোটিংটা আবার এই যেরকম ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, অ্যালাউ, তারপর সাইট ম্যাপ এরকম লিখতে পারি।
তারপর হচ্ছে স্টেপ নাম্বার 4, ইন্ডেক্সিং ইউর পেজ। কিভাবে ইন্ডেক্স করে এই পেজটা আমরা আবার হচ্ছে যে যখন গুগল সার্চ কনসোলে ক্লাস নিব তখন দেখব। তারপর হচ্ছে মনিটরিং স্ট্যাটাস, এরকম করে হচ্ছে কি প্রত্যেকটা একটা ওয়েবসাইটকে কি ক্রলিং এবং ইন্ডেক্সিং করার হচ্ছে কি বিভিন্ন মেথড। আপনারা যদি চান আমরা হচ্ছে কি গুগল সার্চ কনসোলের ক্লাসটা নিয়ে যদি আপনারা চান তো সেক্ষেত্রে আবার প্রথম থেকে হচ্ছে কি যে ক্রলিং এবং ইন্ডেক্সিং এর একবার ফার্স্ট স্টেপ থেকে নিয়ে কি করে এই লাস্ট স্টেপ পর্যন্ত আমরা কি আবার দেখা দিতে পারি। এখানে আর বেশি কিছু নাই, জাস্ট হচ্ছে কি এই যে ক্রলিং ইন্ডেক্সিংটা দিলাম। 4 নাম্বার স্টেপ হচ্ছে কি 4 নাম্বার স্টেপ রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর পেজ ম্যানুয়ালি করতে হবে, গুগল সার্চ কনসোলে যেতে হবে, ওইখানে ইউআরএল ইন্সপেক্টর আছে, ওইখানে জাস্ট রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিবে। আপনারা যারা কাজ জানেন তারা হচ্ছে হয়তো বা বুঝতে পেরেছেন। তারপরে কি মনিটরিং করতে হবে আপনার ইন্ডেক্সিং স্ট্যাটাস ঠিক আছে কিনা, এটা একটু সময় লাগে, লাইভ ইউআরএল গিয়ে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে অপটিমাইজ ইউর ওয়েবসাইট বা ক্রলিং, পেজ স্পিড ঠিক করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি ঠিক করতে হবে, কন্টেন্ট অপটিমাইজেশন করতে হবে। তারপরে লং টার্ম ক্রলিং এবং ইন্ডেক্সিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিয়মিত হচ্ছে কি রেগুলার কন্টেন্ট আপডেট করতে হবে, মনিটর সার্চ ইঞ্জিন, গুগল সার্চ কনসোল দেখতে হবে, চেক ফর ব্রোকিং লিঙ্কস গুলা চেক করতে হবে। এই জিনিসগুলো মেনটেন করলে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ক্রলিং এবং ইন্ডেক্সিং ঠিকঠাক হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি স্যার, আবার এটা পুরোপুরিভাবে শুরু করলে আবার আর একটু বোঝা সহজ হ্যাঁ হবে স্যার। আচ্ছা, আমরা আরেকদিন হচ্ছে কি এর পুরা ফার্স্ট টু স্টেপস আমরা তো আজকে গুগল সার্চ কনসোলে দেখাইতে পারলাম না, কারণ ওটা না আমাদের আরেকটা ক্লাস আছে, তো ওই দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো এই স্টেপটা আবার আলোচনা করবো। এখন আমাদের ওয়েবসাইটে ধরুন ক্রলিং ইন্ডেক্সিং হলো, and অনেক সময় ব্রোকিং লিংক হয়ে যায়, এগুলা কিভাবে ঠিকঠাক করতে পারি? অনেক সময় ব্রোকিং লিংক হয়ে যায় না? এটা করার জন্য, ব্রোকেন লিঙ্ক ঠিক করার জন্য আমরা কি করতে পারি, একটা প্লাগইন ইউজ করতে পারি। প্লাগইনে যদি যাই, ইনস্টল প্লাগইনে যাব, It's 9 o'clock. এই যে 301 রিডিরেক্ট বা রিডাইরেক্ট ম্যানেজার, এটাকে কি করবো, ইনস্টল করব। করে এটাকে কি করব, অ্যাক্টিভ করে দেব। করলে দেখবেন এটা নতুন একটা কি আপনাকে একটা অপশন দিবে। এই যে অ্যাপিয়ারেন্সে গেলেই আহ, এই যে সেটিংসে গেলেই 301, এই যে দেখেন রিডিরেক্ট চলে আসছে। তাহলে আমরা এটাকে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন এখন আপনারা কি যে 301, 302, তারপর হচ্ছে 304, 307, 404, এগুলা বুঝেন? না স্যার, আচ্ছা, আজকে তাহলে দেখলাম আমরা যদি প্রথম। একটু বুঝে নেই, 301, 302, 303, 307, 404, এমন আর কি কি আছে, দেখি আর কি কি আছে। এই যে যেমন 1x 2x, যে 1x এ কি 100 যদি থাকে তাহলে কন্টিনিউ রিকোয়েস্ট চলছে, 202 দিলে পেজকে ফলো সফলভাবে লুট হচ্ছে, 201 ক্রিয়েট মানে নতুন কিছু তৈরি হচ্ছে,
301 হচ্ছে কি কোনোভাবে ইউআরএল স্থায়ীভাবে চেঞ্জ হয়েছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি হয়েছে, চেঞ্জ হয়েছে। 302 মানে হচ্ছে কি কোন একটা ইউআরএল অস্থায়ীভাবে কি হয়েছে, রিডিরেক্ট হয়েছে। 303 মানে কি অন্য ইউআরএল থেকে রেসপন্স নাও। আর 304 মানে হচ্ছে কি, 307 হচ্ছে 20 এর মডার্ন ভার্সন বা মেথড সেম থাকে। 308 হচ্ছে কি 301 এর মডার্ন ভার্সন। 404 মানে কি ব্যাড রিকোয়েস্ট, ভুল রিকোয়েস্ট হচ্ছে। 301 মানে হচ্ছে কি লগ ইন দরকার। তারপর 404 মানে কি পেজটা নাই, পেজটা গায়েব হয়ে গেছে। এরকম বিভিন্ন প্রবলেম আছে, ঠিক আছে। তো আমরা যদি আপাতত আর একটু বিস্তারিত জানি যে তাহলে তো স্যার ওয়ার্ডপ্রেসে তো কোডিং এ চলে আসছে। হ্যাঁ, এগুলো আরো ইজি করে বলে দাও। আপনার এই যেরকম করে কোনো কিছু না বুঝলেই মনে করেন যে এই যে এআই ইউজ করবেন, দেখবেন আপনার জন্য সহজ হয়। যেমন 301 মানে কি এই পেজ এইখান থেকে একবারে চিরদিনের জন্য নতুন জায়গায় চলে গেছে। এটা মানে কি, ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, কথার কথা ধরেন আমরা একটা ওয়েবসাইটে যাই, তখন এই একটা ওয়েবসাইট আসলো। এখন অনেক সময় একটা ওয়েবসাইটের বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করা লাগে না, বিভিন্ন ইউআরএল বা বিভিন্ন পেজ। ধরেন এই পেজ আসলাম, এই পেজটা হঠাৎ করে আসার পর 301 দেখাচ্ছে। এখন আগে তো এইখানে কন্টেন্ট ছিল, এখন 301 মানে হচ্ছে কি বোঝাচ্ছে এই যে এই ইউআরএলটা আছে, এই কন্টেন্টে এই ইউআরএল আর নাই। এখন কি করবে, নতুন একটা জায়গায় অটোমেটিক চলে গেছে। তাহলে কি পুরান ইউআরএল নতুন ইউআরএল হচ্ছে কি স্থায়ী হবে। এসইও এর ভ্যালু কি নতুন পেজে চলে যাবে। আর টু 302 মানে কি, এই পেজটা সাময়িকভাবে অন্য জায়গায় গেছে। পরবর্তী হচ্ছে কি আজকের অফার পেজে পাঠাচ্ছে, পর আবার আগের পেজে দেখাবে। ধরুন কথা কথা এখানে আসছেন, কোনো কারণে এই পেজে আজকে একটা অফার দিচ্ছে, তাহলে অফারের জন্য আরেকটা পেজে যাইতে হবে, তাহলে সেই পেজে আপনাকে সাময়িকভাবে নিয়ে যাবে। বুঝতে পেরেছি। তারপর বলছে কি 303 মানে অন্য কিছু দেখাবে যে 307 কি একদম স্থায়ীভাবে হয়ে গেছে, টেম্পোরারি মেথড আগের মেথড ঠিক থাকবে। তাহলে আমরা এতটুকু বুঝতেছি যে 301 মানে হচ্ছে কি পার্মানেন্ট রিডিরেক্ট, আর 302 মানে হচ্ছে কি টেম্পোরারি রিডিরেক্ট। এখন আমরা এটা কিভাবে কাজ করবো এটা তো দেখতে চাই। ধরেন কোন ইউআরএলটাকে, কারণ আমাদের ওয়েবসাইট বিভিন্ন ইউআরএল থাকে না। আর এটা কোন পেজে হচ্ছে এটা কিভাবে দেখ? ওইটাই নিচ্ছি, দাঁড়ান দেখা। এগুলো আসলে অনেক কিছু বুঝার, এই দেখা যায় টেকনিক্যাল এসিওর ক্লাসে 8-10টা ক্লাস নিতে হয়। ধরুন আমরা যদি এইখানে কোন একটা পেজ, ধরুন ব্লগ পেজে গেলাম কথার কথা, বা অ্যাবাউট পেজটাতে গেলাম, না অন্য একটা পেজ দেখে, তাহলে হচ্ছে যে সুবিধা হবে। কি যে একটা থিম ইনস্টল করছিলাম, এইটা দিয়া ক্লাস দেখাতে গেলে ঝামেলা হয়ে যায়। ধরুন এই পেজটা, এই লিঙ্কটা আমি কি করতে যাচ্ছি, অন্য একটা লিঙ্কে নিতে যাচ্ছি। তাহলে এই লিঙ্কটা আমি কি করব, কপি করব। কপি করে আমি কি করব, এই যে 301 এর লিঙ্কে দিয়ে দিব। এখন এটা কি কি করব, কাস্টমলি করব, না কোনো পোস্টের, না কোনো পেজের, না ক্যাটাগরি, সেটা এখান থেকে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় নিব, ধরুন এই যে এই উইন্ডো ক্লিনিং এর এই পেজটা নেব, তাহলে এটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলে কি হয়ে যাবে, এই লিঙ্কের জিনিসপত্র সব হচ্ছে এই লিঙ্কে চলে আসবে। বুঝতে পেরেছি। আবার নতুন করে যে একটা ক্রিয়েট করতে চাই, তাহলে নতুন আরেকটা ক্রিয়েট হবে। তাহলে ধরেন এটা 302 যদি করি, তাহলে এইটার লিঙ্কে এখানে একটা লিঙ্ক দিতে হবে, এটা কোথায় যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে সেভ দিলেই হয়ে যাবে। ক্লিয়ার। আবার যদি 404 যদি করতে চাই, তেমনি যেখানে 404 আসবো,
বলছে ইউ কারেন্টলি ডোন্ট হ্যাভ এনি 404। আপনার যদি কোনো যদি অ্যাকাউন্ট যদি এখানে ইরোর থাকে তখন এটা কি করবে, এখানে শো করবে। শো করলে পরে হচ্ছে কি ওইখানে ক্লিক করে যে জায়গায় নতুন যেতে যাচ্ছে ওই লিঙ্কটা দিয়ে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? স্যার এমন কোনো প্লাগইন নাই যে যেখানে দেখাবে যে কোন পেজে ওটা অন করলে দেখাবে যে কোন পেজ কি সমস্যা? বুঝিনি এই কথা। বুঝি প্লাগইনে এরকম হয় না যে কোন পেজে কি কি সমস্যাটা অন করলে এরকম দেখাবে? ওই রকম ভাবে তো দেখাবে না, ওটা এসইওর জন্য এসইও প্লাগইনের কাজ করে আমরা। ওই আপনাদের এসইওর জন্য দেখাইছিলাম না যে এখানে এটা এটা এসইও কাজ করতে হবে। জি জি। আর একটা আছে ব্রোকেন লিংক নামে একটা ইয়ে আছে, এই যে ব্রোকেন লিংক চেকার। এখানে কোনটা জন্য দিয়ে কাজ করতাম ভুলে তো গেছি, দিয়ে এটা গিয়ে ইনস্টল করে দেখি। ওটা যে কোথায় গেল, এগুলো এক এক প্লাগইন আসলে এক এক সময় এক একটা কাজ করে আর কি। দেখি এটাতে কোনো কাজকর্ম করে কিনা। ওই 301 দিয়ে করা যায়। যে আমরা যদি একটু দেখি এই যে নিচে লিঙ্ক থেকে এসে এখানে কি করতে হবে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইমেল দিয়ে। সেই ইমেলের পর আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে দেখবো আমরা, একটু রিফ্রেশ দিই, কোথায় আসে না কেন। এই যে দেখেন আপনার ওয়েবসাইটে কোনো ব্রোকেন লিঙ্ক নাই, টোটাল 36টা ইউআরএল আছে, ইউনিক ইউআরএল নাই, এন্ড টাইম কবে স্টার্ট টাইম কবে, যেগুলো আমরা এখানে যদি আপনার কোনো ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক যদি ব্রোকেন থাকে তাহলে তখন কি হবে এখানে শো করবে, এবং ফুল রিপোর্টটা তখন আমরা এভাবে এখানে দেখতে পাবো। বুঝতে পেরেছি? তাহলে এটা অটোমেটিক আপনি এখানে ধরতে পারবেন কোনটা কোনটা ইউআরএলটা বন্ধ আছে। আর এটা এখান থেকে কি করা যাবে, স্ক্যান করা যাবে মাঝে মধ্যেই, যে আপনার কি কি লিঙ্কে লিঙ্ক ব্রোকেন আছে, কি কি ব্যাকলিঙ্ক করা আছে। যে দেখেন এটা যদি এখানে চলে আসি, এর কোনো ব্রোকেন লিঙ্ক নাই, লিঙ্ক কতগুলো আছে, কবে লাস্ট করবে সে স্ক্যান করে যদি সেট আপ শিডিউল দিয়ে রাখি, অমুক দিন অত তারিখে কি অটোমেটিক স্ক্যান হবে। তারপরে ব্যাকলিঙ্ক যদি করা থাকে তাহলে ব্যাকলিঙ্ক গুলা কোথায়, কোন কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক আছে, এগুলো সবই কি এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন। এসিওর ক্ষেত্রে এসিও পারফরমেন্স দেখতে পারবেন, পারফরমেন্সের কথা যদি চেক করেন এখানে পারফরমেন্স চেক করতে হবে, যদি হইলে সবগুলো কি করতে হবে আপনার প্রিমিয়াম অপশন। তবে অ্যাটলিস্ট ব্রোকেন লিঙ্কটা এগুলো কি ফ্রিতে আপনারা দেখতে পাবেন। তাহলে এর মাধ্যমে কি করতে পারবেন, আপনি হচ্ছে কি যেমন আমরা যদি অন করি, এটা প্যারামিটার দিয়ে দিই, এটা এখন কি করতে হবে আপনার অটোমেটিক একটা নির্দিষ্ট সময় পর পর কি এখানে
আমরা স্ক্যান করতে হবে, যে নেক্সট শিডিউল দিয়ে দিলে হচ্ছে কি, ধরেন আজকে থেকে 5 দিন পরে একটা সেট আপ দিয়ে দিলেন, তখন কি হবে, অটোমেটিক এখানে এটা আপনার হচ্ছে ই করবে, রান করবে, স্ক্যান করবে, করে কত কত প্রবলেম এগুলো আপনাকে আবার রিপোর্ট দিবে। আমরা যদি ওভারভিউতে যাই, তাহলে এই সাইটে কোথায় কি আছে সকল কিছু এই কি এর মাধ্যমে দেখতে পাবো আমরা। লিঙ্ক আছে কত, ইউনিক লিঙ্ক কত, লাস্ট স্ক্যান হয়েছে কবে, নেক্সট স্কিল কবে, সব কিছু ইনফরমেশন এখানে দেখা যাবে। তাহলে আপনার যে প্রবলেমটা বলছিলেন ওটা আমরা বুঝতে অ্যান্সার পেয়েছেন? জি স্যার। আচ্ছা, তো হচ্ছে যে আর কি থাকলো, মোটামুটি আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। আর কি কি বিষয় আছে আপনারা জানতে চান একটু যদি বলতেন। যেমন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে, স্যার আমরা তো ওয়ার্ডপ্রেসে সুন্দর করে ইয়োস্ট গিয়ে টাইটেল, মেটা ডিসক্রিপশন এগুলো বসাই দিই, তাহলে হচ্ছে আমরা যখন হচ্ছে যে কোডিং এর ওয়েবসাইট থাকবে তখন কিভাবে কাজ করব, তখন কিভাবে কাজ করব, তখন হচ্ছে কোড লিখতে হয়। যেমন হচ্ছে যে আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি, যেমন এইচটিএমএল ট্যাগ যদি লিখি, তাহলে আমরা যে বেসিক কিছু ট্যাগ শিখছিলাম না ইন্টারমিডিয়েট শিখতে, মনে আছে? টাইটেল, তখন কি করতে হবে, যেমন কথার কথা টাইটেল আমরা দিলাম, এটা লিখতে চাচ্ছি, ধরুন ডিজিটাল মার্কেটিং বা বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে আমি লিখলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং আর এসি কোর্স দিয়ে কি করব, এটা শেষ। তাহলে আমি কি করব, এটা দিয়ে এই টুকটাক আমরাও তখন শিখছিলাম ওই যে ইন্টারমিডিয়েট থাকতে, এটাতে টাইটেল হইলো। এখন কি করবেন, মেটা ডিসক্রিপশন লিখবেন, তাহলে কি লিখবেন, এই যেরকম ভাবে এমইটি, এটা হলো আপনার কাজ না। এগুলো কি করবে, মেটা নেম, ওখানে মেটা ডিসক্রিপশন থাকে না, তখন কি করবেন, মেটা নেম ইকুয়াল ডুপ্লিকেট ডিসক্রিপশন, ডিসক্রিপশন দিয়ে ইকুয়াল ইনভাইটেড কমা, তারপর হচ্ছে কি কন্টেন্ট, এখন কন্টেন্টটা দিতে হবে। কন্টেন্ট দেবো কিভাবে, ধরেন কথার কথা এইরকম লিখলাম, লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম এক্সপার্ট ইন বাংলাদেশ, লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম এক্সপিআর ইন বাংলাদেশ দিয়ে কি করলেন, আপনার লেখা শেষ না, এখন ইনভার্টেড কমা দিয়ে কি করে দেবেন, এরকম করে কোড লিখতে হবে। এটা তো আপনার কাজ না, এগুলো কি আপনার কাজ বলেন? তারপরে যে স্কিমা, গতকাল আমরা স্কিমা লিখলাম না, মনে আছে? স্কিমার ওয়েবসাইটে গিয়ে লিখছিলাম, যেমন এই যে আমরা যদি আবার স্কিমা জেনারেটর আসি, এই যে স্কিমা জেনারেটর, ধরেন এইখান থেকে আপনি লিখবেন আর্টিকেল, এই যে দেখেন লেখা শুরু হয়ে গেছে, এই যে এই লেখাগুলো শুরু হয়ে গেছে না? তাহলে আপনি যদি এজ এ কোডার হইতেন তখন কি করতেন, এই লেখাগুলাই ধরেন আমরা যদি এখানে নিয়ে আসি, এখানে সে কন্ট্রোল শিফট ভি দিই, তাহলে এই যে এখানে আপনি লিখতে হতো আর্টিকেল টাইপ, আর্টিকেল হেডলাইনের জায়গায় হেডলাইন দিতে হতো, তারপর ইমেজের জায়গায় ইমেজ দিতে, অথরের জায়গায় অথর লিখতে হতো, টাইপের জায়গায় টাইপ লিখতে হতো। এইভাবে আপনার যে কোডিং এর ভাষা লিখে এগুলো অ্যাড করতে হতো। ক্লিয়ার? যে প্রশ্ন করছিলেন বুঝতে পেরেছেন? কারণ আপনি তো এগুলো পারেন না, আপনি তখন কি তাকে বলে দিবেন, সে কি করবে, যে ডেভেলপার, সে হচ্ছে কি এগুলো রিসার্চ করে করে তখন লিখবে, আপনি জাস্ট তাকে গাইড করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু যদি হয়, তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো, গুগল সার্চ কনসোল কিভাবে সেট আপ করতে হয়, গুগল অ্যানালাইটিক্স কিভাবে সেট আপ করতে হয়, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।